চ্যানেল হাদিস বিগত 2 দিনে আমরা অল্প কিছু ইন্ট্রোডাকশন করছি। আর প্রতি বছর যদিও আমাদের এই প্রথম হাদিসটা রিপিট করার কথা, তবে আমি চাই ব্যক্তিগতভাবে যে প্রতি বছরই আমাদের এই প্রথম হাদিস থেকে কিছু নতুনত্ব থাকুক। যদিও মানে কোনো বছরই পুরোপুরি কমপ্লিট করা হয়নি, সেটা সম্ভবও না। তবে কিছু নতুন বিষয় আনতে পারলে ভালো। আজকে কয়েকটা নতুন বিষয়ের সাথে কিছু পুরনো বিষয় রিপিট করতে চাই, যেন আপনারা একটু কানেক্টেড ফিল করতে পারেন আগের বছরের সাথে, এবং কিছু নতুন চিন্তাকে এটার সাথে প্লাগ ইন করা যায়। এটা হলো উদ্দেশ্য। আমরা কিভাবে এটা শুরু করতে পারি আজকের আলাপটা? একটা মিনিট, আমার 2 একজনকে একটু ক্লাস লিংকটা দিতে হবে। আমরা হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা এখন ক্লাসিফিকেশন করব বিভিন্ন বিষয়ে। মনে করে নিতে পারেন এটা একটা ফিলোসফির ক্লাস। সেখানে কি বিষয়ে আমরা ক্লাসিফিকেশন করব? যে কোনো বিষয় 2 ভাবে শুরু করা যেতে পারে। আপনাদের অগোছালো লাগতেছে না আশা করি। আশা করি দোয়া শুনে তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনে সবাই মনোযোগকে গুছিয়ে আনতে পারছেন। তো যেকোনো বিষয় 2 ভাবে শুরু করা যায়। এক হচ্ছে টপ টু বটম অ্যাপ্রোচ, আর একটা হলো বটম আপ অ্যাপ্রোচ। এটা উপর থেকে শুরু করে নিচের দিকে আসা, আর একটা নিচ থেকে শুরু করে উপরের দিকে যাওয়া। এই হচ্ছে দুটো অ্যাপ্রোচ। এখন বটম আপ অ্যাপ্রোচে গেলে এই মুহূর্তে আমাদের যে চিন্তা জগতে আমরা আছি বা আমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন বিষয় আছে, এইগুলোকে আমরা তুলে ধরতে পারি। যেমন পড়াশোনা, চাকরি বাকরি, দৈনন্দিন কনসার্ন যেগুলো আমাদের আছে, এই কনসার্ন গুলোতে আমরা ব্যস্ত আছি। রোজার মধ্যেও ব্যস্ত আছি। রোজায় হয়তো একটু ভিন্নতা আসছে, এবং এগুলোতে আমাদের সবার মিল নেই, অন্তত আমাদের নিজেদের চোখে মিল নেই। সো আপনাদের কারো হয়তো পড়াশোনার বিষয়ে ব্যস্ততা, কারো চাকরি ব্যবসার বিষয়ে ব্যস্ততা, কারো অন্য কোনো বিষয়ে ব্যস্ততা। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে আমরা পরস্পর বিচ্ছিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত আছি এবং একজনের কনসার্নের সাথে আরেকজনের কনসার্নের মিল নাই, এইগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে কোনো এক জায়গায় আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি কিনা, যেখানে আপনার চাওয়া এবং আমার চাওয়াও এক, কিন্তু ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। এটা হতে পারে। এরকমটা সম্ভব কিনা? যেমন মনে করেন আপনি দেখতেছেন বাজারে গিয়ে কোনো একটা লোক আলু বিক্রি করতেছে, আরেকজন লোক সে হয়তো কাপড় সেলাই করতেছে। বাহ্যিকভাবে দুটো ভিন্ন কাজ। একটা হলো কাপড় সেলাই করা, একটা হলো আলু বিক্রি করা। একটা যে ব্যক্তি জানে না, মনে করেন বাচ্চা, ছোট বাচ্চা, সে যখন যাবে সে দেখবে যে দুইজন দুই কাজ করতেছে, কিন্তু আপনি আমি গেলে দেখব সবাই একই কাজ করতেছে। কি? সবাই বাজারে আসছে কামাই রোজগার করার জন্য।
কেউ আলু বেচে কামাই রোজগার করে, কেউ নাপিত সে চুল কেটে কামাই রোজগার করে, কেউ অন্য কিছু। তখন আমরা দেখতে পাই যে সবাই একই কাজ করতেছে। এই যে ক্লাসিফাই করতে পারার যোগ্যতা, ক্যাটেগরাইজ করতে পারার যোগ্যতা, এটা মানুষের মধ্যে খুব ইউনিক। হতে পারে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সকল কিছুর নাম শিক্ষা দিলেন, এটার একটা অর্থ এভাবেও দেখা যেতে পারে যে এই নাম মানে আমাদের যেই প্রপার নেম সেইগুলো না, যে আমার একটা নাম আপনার একটা নাম এরকম, এটা না। বরং মেবি এটা বেশি, দিস ইজ মোর সুটেড, যে নামটা হলো কমন নাউন, ক্যাটেগরিক্যাল নেমিং, যে এরা সবাই মানুষ, এরা সবাই পুরুষ মানুষ, এরা নারী, এরা শিশু, এরা অমুক প্রাণী, এরকম এরকম অনেক ক্যাটেগরাইজেশন করা। এরা মুসলমান, এরা হিন্দু, এরা আহলে কিতাব, এরা মুশরিক, এই যে কত রকম ক্যাটেগরাইজেশন। এই যে বিভিন্ন ক্যাটেগরাইজ আমরা করতেছি, ফেরেশতারা যখন নামকরণটা দেখছে, যে আদম আলাইহিস সালাম নাম বলে দিলেন, ফেরেশতারা সিজদায় পড়ে গেল। এখন এটার কার নাম, কি নাম, এটা কি পাক পাঞ্জাতনেরই নাম নাকি সাথে আরো কিছু, শুধুই পাক পাঞ্জাতনের নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী, ফাতেমা, হাসান, হোসেনের নাম, এটা আমরা বিস্তারিত ডিবেটে না যাই। তবে এটা যে একেবারে আদম আলাইহিস সালামের সময় থেকেও যোগ্যতা, মানুষের ইউনিক যোগ্যতা, যে বিভিন্ন সিমিংলি আনরিলেটেড জিনিসকে গ্রুপ করে একসাথে দেখতে পারা, যে এটা একটা গ্রুপ, একটা ক্যাটেগরি, এইটা অন্য সব সৃষ্টি থেকে মানুষকে বিশেষত্ব দিছে। তো ওই যে যে উদাহরণটা আমরা ছিলাম, যে একটা বাচ্চা দেখে কেউ কাপড় সেলাই করতেছে, কেউ চুল কাটতেছে, কেউ আলু বিক্রি করতেছে, সে দেখে ভিন্ন ভিন্ন কাজ, আর আমরা দেখি একই কাজ। সেটা কি? ও পেটের দায়ে আসছে, সবাই পেটের দায়ে আসছে, আমরা একই কাজ দেখতে পাই। আমরা আবার নিজেদের অ্যাডাল্ট মনে করি, তা আমরা মনে করি যে এটাই হলো সর্বোচ্চ স্তর, এর চেয়ে মনে হয় আর হায়ার ক্লাসিফিকেশন সম্ভব না, বা অন্য কোনো চোখ বা চশমা দিয়ে দেখা সম্ভব না। এই জন্য আমরা যারা শিশু তাদেরকে নিয়ে আমরা একটু মানে উপহাস করি, তারা আমরা একটু হাসি যে এরা তো বাচ্চা, তারা তো এটা বোঝে না। বাট আমরা যে বুঝি, এটাই যে চূড়ান্ত বুঝ, তা আমাকে কে গ্যারান্টি দিল? আমি কেন এটা অটোমেটিক্যালি অ্যাজিউম করে নিলাম যে এটাই চূড়ান্ত বুঝ? সেটা নাও হতে পারে। মেবি একটা বাচ্চা বাজারে গিয়ে দেখে তিনজন তিন কাজ করতেছে, আমরা দেখতেছি যে সবাই একই কাজ করতেছে, আর মেবি আরো ভিন্ন যোগ্যতা সম্পন্ন মানুষেরা ভিন্ন কিছু দেখতে পাচ্ছে, সেটা হইতে পারে, এটা সম্ভব। এই যে আমরা এক একজন আমাদের ব্যক্তিগত বিভিন্ন কনসার্ন নিয়ে ব্যস্ত, আপনার আমার প্রত্যেকে আলাদা আলাদা কনসার্ন আছে, আমরা কিছু ক্যাটেগরাইজ করতে পারি আমাদের, যারা আমরা অ্যাডাল্টহুডে পৌঁছে গেছি, সাবালেক আমরা, আমাদের সবার রিজিকের একটা কনসার্ন আছে, সংসারের একটা কনসার্ন আছে, এরকম কিছু কমন জিনিস আপনি যে কোনো একটা অ্যাডাল্ট মানুষকে দেখলে বলবেন যে ওর কিছু কমন কনসার্ন থাকে, রাজনৈতিক কিছু কনসার্ন থাকে, কিছু সামাজিক, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এগুলোর কিছু কনসার্ন থাকে। এইভাবে আমরা কিছু ক্যাটেগরাইজ করছি। তো আমি যদিও আপনার থেকে ভিন্ন এবং আপনি আমার থেকে ভিন্ন কাজে ব্যস্ত, তাও আমি এটুকু ক্যাটেগরাইজ করতে পারি যে আপনি আপনার জীবনে সংসার এবং পরিবার এবং সমাজ এবং রাজনীতি এগুলো আছে, ধর্ম এগুলো আছে, আমার জীবনে এগুলো আছে। সো ক্যাটেগরিক্যালি আপনার জীবনে যা যা আছে আমার জীবনে তাই আছে, ক্যাটেগরিক্যালি কম বেশি। তো যখন আমরা এটুকু দেখতে পাই, তখন আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি। তখন আমরা যখন সামাজিকতা করি, তখন আমরা জিজ্ঞাসা করি কেমন আছেন, চাকরি বাকরি কেমন চলতেছে, দেশের কি অবস্থা,
পরিবারের কি অবস্থা, বাচ্চা-কাচ্চার কি অবস্থা, এরকম আমরা জিজ্ঞাসা করি। কারণ আমরা ওই ক্যাটেগরির সবারই যা আছে এটুকু জানি। কিন্তু ওই যে বাজারে গিয়ে যে ৩ জনকে ৩ কাজ করতে দেখে ৩ টা ভিন্ন কিছু মনে করা বাচ্চা, সে সে কিন্তু এভাবে জিজ্ঞাসা করে না। আমরা বড়রা কিন্তু যেকোনো মানুষকে দেখলেই তাকে এরকম একটা জিজ্ঞাসা করতে পারি। একেবারে ১ম পরিচয়। চিনি না, জানি না। কারো সাথে নতুন কাউকে হয়তো আপনি নিয়ে আসছেন। দেখা হইলো, "জি, কেমন আছেন? বাসার সব ভালো তো?" এই যে একটা কোয়েশ্চেন। কারণ সবারই একটা বাসা থাকে। হ্যাঁ, যেরকমই হোক। আমরা এরকম বলতে পারি। কিন্তু একটা বাচ্চা এগুলো জিজ্ঞাসা করে না। কারণ সে অটোমেটিক্যালি ওইটা অ্যাজিউম করে না। বা অটোমেটিক্যালি ওটা ফর সিউর জেনে নিতে পারে না যে এই মানুষটারও একটা বাসা-বাড়ি আছে, একটা কনসার্ন আছে। একটু আ আ ব্রিটিশদের মতো না যে হাউ ইস দ্য ওয়েদার হুম? অথবা উইল ইট রেইন টুডে এই সমস্ত কথা না। কারণ ওটা আবার ওদের জন্য খুবই কমন। তো আমরা যেটা জানতেছি অটোমেটিক্যালি আমরা ওটা বলতে পারতেছি। একটা বাচ্চা তো জানতেছে না। এরকম আরো কিছু বিষয় আমরা জানতে পারি কিনা এবং দেখার চেষ্টা করি যে আরো কোনো ক্লাসিফিকেশন এ আমরা এক জায়গায় আসতেছি কিনা। তো এখন যে বিষয়টা আমরা আলাপ করব সেটা হলো ক্লাসিফিকেশন। আমাদের জীবনের কনসার্ন গুলোর। আমরা যা কিছু অর্জন করতে চাই এবং যা কিছু এক্টিভিটিস আমরা করি, যা কিছু এক্টিভিটি আমরা করি ওইখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বলতে পারি যে প্রতিটা এক্টিভিটির পিছনেই কোনো না কোনো চাওয়া আছে, কোনো না কোনো চিন্তা আছে। আনলেস সে আমরা যাকে পাগল বলি, মেন্টাল সেরকম। সে যে কাজ করে তার পিছনে আমরা বলি এর কোনো চিন্তা নাই। এরকম। যদিও ওর পিছনেও ব্রেইন কাজ করে, বাট আমরা ওটাকে মানে ইরেশনাল আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি না। এখন যেকোনো কাজের পিছনে আমরা দেখতে পাই যে একটা চাওয়া থাকে। কেউ হাঁটতেছে, কেউ কম্পিউটার চালাচ্ছে, কেউ মোবাইল চালাচ্ছে, কেউ কোথাও যাচ্ছে, গাড়ি চালাচ্ছে, যা কিছু এনি অ্যাক্টিভিটি, এনি হিউম্যান অ্যাক্টিভিটি এর পিছনে কোনো না কোনো কিছু চাওয়া আছে। সে কিছু একটা চায়, কিছু একটা সে পেতে চায়, পেতে চেষ্টা করতেছে। তাহলে কাজ আসতেছে কোথা থেকে? কিছু একটা চাওয়া থেকে। তাহলে চাওয়াটা আগে, অ্যাকশনটা এর পরে। সো অ্যাকশন ফলোজ, ডিজায়ার কামস ফার্স্ট। ডিজায়ার বললে আবার অন্য অনেক কিছু মনে হতে পারে। একটা নেগেটিভ কনোটেশন আসতে পারে। ইনটেনশন কামস ফার্স্ট, উইশ কামস ফার্স্ট। এই উইশটা কেমন? যেমন সহজ উদাহরণ আমরা টাকা-পয়সা উপার্জন করি, করতে চাই, চেষ্টা করি। এইটা আমার মনে হয় না যে এরকম কাউকে পাওয়া যাবে যে সে মনে করে যে আমি যেটুকু ইনকাম করতেছি এটুকুই যথেষ্ট। আমার বিজনেসে এর চেয়ে বেশি সেল হলে আমি সেল চাই না। বাদ দিলাম। বা চাকরিতে রেইজ দিলে সেলারি বাড়ালে আমি এটা নিতে চাচ্ছি না। আমি বলব যে না আমি চাকরিতে সেলারি বাড়ানোর দরকার নেই। আমার যেটুকু ইনকাম এটাই যথেষ্ট। যথেষ্ট, ইনাফ এই শব্দটা মানুষের হয় কিনা? আসলে হয় কিনা? ইমাম খোমেনি যেটা বলছেন আ ছেলা দিছে যে আমরা যে দুনিয়াতেই অনেক কিছু ছেড়ে দেই, দুনিয়ার অনেক বিষয়কে ছেড়ে দেই। এটা এইজন্য না যে আমরা দুনিয়াকে অপছন্দ করি, দুনিয়ার প্রতি মোহমায়া দূর হয়ে গেছে, আমরা দুনিয়াকে ত্যাগ করতেছি। বরং আমরা একটা ছেড়ে দিয়ে আরেকটার পিছে ছুটি। যেটাকে ট্রেড অফ বলে। কেন? যেমন আমি এই জমিটা ছেড়ে দেব। বেটার একটা জমি কিনব।
ট্রেড অফ। তো যখন আপনি শুধু ওই অ্যাকশনটা দেখবেন যে একটা জমি ছেড়ে দিচ্ছে বা সেল করে দিচ্ছে, জমিটা সে রাখতে চাচ্ছে না, তখন বিষয়টা এটা না যে তার দুনিয়ার প্রতি আগ্রহ মোহমায়া চলে গেছে, সে খুব আধ্যাত্মিক ব্যক্তি হয়ে গেছে, বরং বিষয়টা এটাই যে সে ওইটাকে বাদ দিয়ে আর একটা পিছে ছুটতেছে বা আরেকটা গ্রহণ করতে চাচ্ছে। এই জন্য কোনো একটা কিছুকে যে আমরা আসলে ইনাফ বলি, মানুষ কি কখনো ট্রুলি কোনো কিছুতে তৃপ্ত হয়? যা কিছু অ্যাকশন আমরা মানুষকে করতে দেখি, আমি করি, আপনি করেন, আমরা করি এবং চারিদিকে সবাই করতেছে। কোনো নতুন কাজ শুরু করতেছে, কোনো কাজ কমপ্লিট করতেছে, কোনো কাজ মাঝপথে ছেড়ে দিয়ে নতুন কিছুতে লিপ্ত হচ্ছে। যা কিছু অ্যাকশনস আমরা মানুষকে করতে দেখি, কোনো কিছুই কি কখনো সে তৃপ্ত হয়ে যে কমপ্লিট? এটা হয় কিনা? বড়জোর বলা যেতে পারে যে খাদ্য গ্রহণ এ ধরনের বডিলি জিনিস যেইটাকে আর বেশি দিলে সে মারা যাবে। বেশি খেলে মানুষ অসুস্থ হয়ে যায় বা একেবারে মারাও যেতে পারে সাথে। এইরকম বিষয় হলে সে বলে যে ইনাফ, ইনাফ। ওইটা ইনাফ বলে শুধু এই কারণে যে আমি আর নিতে পারতেছি না। কিন্তু যে মুহূর্তে আমার আবার নেওয়ার ক্ষমতা পেটের মধ্যে তৈরি হয়ে যাবে, সাথে আমি আবার ওটার উপর হামলে পড়বো এবং ওটা যে হামলে আর পড়বো না আমি সেটা বোঝাচ্ছি না। আমি বলতেছি যে এখন আর পারতেছি না নিতে। I am full। ইংলিশে অবশ্য আ I am full কথাটা অনেক বেশি ব্যবহার করে। এটা অবশ্য এটা দ্বারা বোঝা যায় যে একেকটা ভাষা যেই সমাজে প্রচলিত বা যেই সমাজে যে ভাষা ব্যবহার হয়, সেই সমাজের মানুষরা আসলে কোন সেন্স থেকে তাদের নির্যাসটা কি? যে I am full মানে আমি আর খাবো না। অথচ ইসলামিক সেন্স হলো ইসলামিক এ আ নরমস হলো যে ফুল হওয়ার আগেই খাওয়া স্টপ করো। কিন্তু আপনি দেখবেন যে ওয়েস্টার্ন পিপল এর সাথে আপনি যখন কথাবার্তা বলবেন বা একসাথে খেতে বসবেন, আপনি দেখবেন তারা বলে আই এম ফুল, আর নেব না। আপনি আরেকটু না আই এম ফুল। হুম? পেট ভরে গেছে। হ্যাঁ? তো আসলে তো পেট ভরে যাওয়ার আগেই যে সুন্নাত মোতাবেক আমার হয়ে গেছে। পেট খালি আছে, পেটে স্পেস আছে। বাট আমি আর নেব না। সো আই এম ফুল বলা না যে পেট ভরে গেছে। বরং সুন্নত আদায় হয়ে গেছে। বাট এভাবে আমরা বলি না। কারণ এই জায়গাতে আমরা মনে হয় সবাই সিমিলার। তবে ইরানিদের একটা কালচার আছে আমার আ ইরানি ক্লাসমেটের কাছে আমি শুনছিলাম। সে অবশ্য সেকুলার। সে আ বলে যে ইরানে খাওয়া শেষে আ আলহামদুলিল্লাহ তো বলে এরকম কালচার। তো সাথে বলে কি যে, "আল্লাহ যত ক্ষুধার্ত মানুষ আছে তুমি তাদেরকেও খাওয়াও। আমাকে তুমি খাওয়াইছো, পৃথিবীতে যত ক্ষুধার্ত মানুষ আছে তাদেরকেও তুমি খাওয়াও।" এটা খুব কমন একটা মুখে প্রচলিত কথা। তো ও আমাকে বলতেছে যে দুষ্টু ছেলে যারা আছে ওরা বলে যে, "হে আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো আর পৃথিবীতে যত ক্ষুধার্ত মানুষ আছে সবাইকে মেরে ফেলো।" যেন আর ক্ষুধার্ত কেউ না থাকে। বাট ওইটা একটু খেয়াল করে দেখেন যে আসলে ওই যে বলে এটাও একটা সুন্দর আ কালচার। যে তারা আসলে প্রত্যেক খাবারে বা যা কিছু আমরা অ্যাচিভ করতেছি সাথে চিন্তা করতেছে যে আরো অনেক মানুষ আছে যারা এটা পাচ্ছে না। এনিওয়েজ মানুষ আসলে তৃপ্ত হয় কিসে? একটা হাদিস আছে মনে হয় যে মাটি ছাড়া আর কোন কিছু আদম সন্তানকে তৃপ্ত করে না বা ক্ষুধা পূরণ করে না। এরকম। মানে যখন তার মুখে মাটি ঢোকে আরকি। কবরে শরীরটা মাটি যখন খেয়ে ফেলে তখন। এইজন্য আমরা যে ক্লাসিফিকেশন এ যেতে চাচ্ছি, যদিও এখানে একমুখী লেকচার আমি দিচ্ছি, বাট আমরা প্রতি আ সপ্তাহে বা প্রতি মাসে মান্থলি ডিটক্স এ আমরা যে ক্লাসগুলো করি, ওইখানে এখন যে ক্লাসটা হচ্ছে এর চেয়ে বেটার ক্লাস পসিবল হয়। আপনারা যারা ডিটক্স এ ক্লাস করছেন আপনাদের স্মরণ থাকার কথা। কারণ তখন রিয়েলি অ্যা আমি কন্টিনিউয়াস কথা বলতেছি না। আপনারা বলতেছেন, আমি বলতেছি। সবাই মিলে একটা ব্রেইন স্টর্মিং হচ্ছে। এবং আমরা ধরেন ০.৫ ঘন্টা ১ ঘন্টা ধরে শুধু একটা ডেফিনিশন তৈরি করতেছি। একটা ডেফিনিশন চিন্তা করতেছি যে এই শব্দটার অর্থ কি? ওই শব্দটার অর্থ কি? এরকম।
তো মানুষের তৃপ্তি কিসে হয় বা কখন হয়? তাহলে এই একটা জায়গাতে আমরা মনে হয় কমন একটা প্ল্যাটফর্মে আসতে পারতেছি। ওই যে বাচ্চাটা বাজারে গিয়ে দেখে যে ৩ জন ভিন্ন কাজ করতেছে, কিন্তু আমরা গিয়ে দেখি ৩ জন একই কাজ করতেছে। সেটা কি? কামাই রোজগার করতেছে। তখন আমরা এদেরকে একটা ক্যাটেগরিতে ফেলি। আবার যারা কামাই রোজগার করতেছে না, ঘরে যারা থাকে তাদেরকে আবার আরেকটা ক্যাটেগরিতে ফেলি। কিন্তু সকল মানুষকে আমরা আবার এইরকম একটা ক্যাটেগরিতে ফেলতে পারি কিনা যে যেহেতু এ মানুষ মৃত নয়, দুনিয়ার উপর বিচরণ করতেছে এবং যেহেতু সে বিচরণ করতেছে এবং কোনো না কোনো কর্মে লিপ্ত আছে এবং সেই কর্ম বাহ্যিকভাবে দেখা যাক অথবা না যাক, বসে বসে চিন্তা করতেছে, মাথার মধ্যে ঘুরতেছে বিভিন্ন বিষয়, এরকম দেখা যাক বা না যাক, অতএব সে কিছু একটা চাচ্ছে, অ্যাচিভ করতে চাচ্ছে এবং কিছু একটা যে অ্যাচিভ করে সে ওটাতে কমপ্লিট হয়ে যাচ্ছে তা না, মেবি ওই জায়গাতে ওটাকে আর সে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছে না। তো যেমন রাজা বাদশারা, তারা আগেকার দিনে সব জমি তো তার, তখন আর এক রাজ্য দখল করে 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 যদি দেখা যায় যে আর কোনো দখল করার জায়গা নাই, তখন বাধ্য হয়ে আর কি করবে, আর যুদ্ধে জড়াচ্ছে না, কোথাও হামলা করতেছে না। আর যে সমস্ত জায়গায় কোনো রাজ্য নাই সেগুলো তো ওপেন ল্যান্ড। এখন যেমন আমরা সারা পৃথিবীকে ম্যাপ এঁকে ফেলছি, তো এই মুহূর্তে আমাদের এটা চিন্তা করতে একটু অসুবিধা হতে পারে যে এটা কিভাবে সম্ভব, যে একজন রাজার সব রাজ্য জয় করা হয়ে গেছে। বাট এরকম ম্যাপের আগে যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের বাউন্ডারি, আর বাকি জায়গা হচ্ছে আল্লাহর জমিন, হ্যাঁ, খাস। এই তো তখন ওই বিভিন্ন রাজ্য দখল করা লাগতো, কারণ ওই জায়গাগুলোতে ল্যান্ড ডেভেলপমেন্টস আছে এগুলো। তো তারপর তার আর দখল করার কোনো জায়গা নাই, সে আর দখল করতেছে না। এইভাবে সে আসলে স্যাটিসফাইড আছে, নাহলে সে স্যাটিসফাইড হইতো না। অথবা আপনি একটা ক্রাফটস তৈরি করতেছেন বা একটা লিটারেচার লিখতেছেন বা যে কোনো শৈল্পিক কাজ করতেছেন, আপনি এটা আর পারফেক্ট করতে পারতেছেন না, তাই, কিন্তু পারফেক্ট করার সুযোগ, সক্ষমতা, সময় ইত্যাদি ইত্যাদি সব যদি আপনার থাকতো তাহলে আপনি ঠিকই করতেন। দেখা যায় আমরা একটা জিনিস মোটামুটি করে রেখে দিই। ওই জাপানিজ একটা টার্ম এখন পপুলার হয়েছে, কি ওয়াবি সাবি বলে মনে হয়, খেয়াল নেই এক্স্যাক্টলি, যে কোনো একদম কিছু মানে পারফেকশনিস্ট যারা, তাদের জন্য যে তোমরা কিছু করতে গিয়ে একদম পারফেক্টলি হবে না দেখে করব না, এরকম না করে ইমপারফেক্ট কাজই করো, বাট তাও করো, ডেইলি করো, একটু করে করে করো। এটা হচ্ছে একটা জাপানিজ ফিলোসফি, ইকিগাইও মনে হয়। আচ্ছা, একটা মিনিট আমি দেখি, ইকিগাই নিয়ে তো বইও এখন আছে। হ্যাঁ, না, ইকিগাই আর একটা বিষয়, আর ওয়াবি সাবি হচ্ছে যে ইন ট্র্যাডিশনাল জাপানিজ এস্থেটিক্স, ওয়াবি সাবি ইজ সেন্টার্ড অন দ্য অ্যাকসেপ্টেন্স অফ ট্রানজিয়েন্স and imperfection. The aesthetic is sometimes described as one of appreciating beauty that is imperfect, impermanent, and incomplete in nature. It is prevalent in many forms of Japanese art. ওইতো। এখন আমরা মানে কি বলবো, পারফেক্ট না এমন অবস্থায় অনেক কিছু রেখে দিচ্ছি, কিন্তু যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, একটু ডিপ মেডিটেটিভ লেভেলে গিয়ে চিন্তা করি, মনোযোগের সাথে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা ছেড়ে দেওয়ার কারণ হলো আমার হাতে সময় নাই, আমার অন্য জিনিস আছে যেটাকে আমি এর উপরে প্রায়োরিটাইজ করতেছি, এবং আমি 10টা জিনিস অ্যাচিভ করতে চাই। 10টা জিনিসের মধ্যে আমার চাওয়া কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম, সবই আমার চাওয়া। যেগুলো বেশি চাওয়া সেগুলোকে আমি ফোকাস করলাম, সেগুলোতে বেশি রিসোর্স ব্যয় করলাম, টাইম, মানি এন্ড এফোর্ট এন্ড এভরিথিং। তো কিছু জিনিসকে আমি ইভেন ইমপারফেক্ট ভাবে রেখে দিচ্ছি, এটা মোটামুটি হয়েছে, ঘর গুছানো, মোটামুটি একটু গুছালেই হলো, তাড়াহুড়া করে কাপড়গুলো এক কোনায় করে রেখে দিলাম। এই তো কেন? কারণ আই হ্যাভ আদার থিংস টু অ্যাকমপ্লিশ। আমি আরো অন্যান্য কিছু অর্জন করতে চাই, অ্যাচিভ করতে চাই, অন্যান্য কিছুকে পারফেক্ট করতে চাই।
এই দিকে যদি আমরা মনোযোগ দেই তাহলে কি আমরা বলতে পারি যে ম্যান ইজ আ পারফেকশনিস্ট অ্যানিমাল? বলতে পারি কিনা? কারণ আমরা মানুষের যে ইমপারফেকশন গুলো দেখি এবং পারফেক্ট না করে কোনো কিছু রেখে দেওয়া দেখি, সেটা মূলত তার নেচার যে মানে ইমপারফেকশন কে সাপোর্ট করে সেইটা না, বরং তার রিসোর্স তাকে বাধ্য করতেছে ইমপারফেক্ট জিনিসের সাথে বসবাস করতে। এটাই তো। আমরা যদি জীবনকে একেবারে সিনেমার মতো বিউটিফুল সাজাতে পারতাম, রিসোর্স অ্যাভেলেবল থাকতো, কেউ কি বলতো থাক, আই ডোন্ট ওয়ান্ট ইট? কেউই বলতো না। অর্থাৎ মানুষ হলো পারফেকশনিস্ট অ্যানিমাল। এই জায়গা থেকে আমরা সকল মানুষকে এক ক্যাটেগরিতে ফেলতে পারি। অন্যান্য বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা 2, 3, 4 বিভিন্ন ক্যাটেগরিতে ফেলতে পারি। ইভেন মুমিন আর কাফের, মুসলিম আর কাফের, আমরা এভাবে ভাগ করতে পারি। বাট ইভেন তারাও এক ক্যাটেগরিতে চলে আসে যখন পারফেকশনের ব্যাপার আসে। কাফেররাও পারফেকশনের পিছনে ছুটতেছে। চ্যাট জিপিটির নতুন নতুন ভার্সন, ফেসবুকের আপডেটস, ফাইটার জেট সিক্স জেনারেশন, এরকম এরকম অনেক অনেক কিছু। আর্টিস্ট আর্ট করতেছে, ঘর সংসারে মানুষ জিনিসপত্র কিনতেছে, টাকা পয়সা আরো আরো অর্জন করতেছে, আরো সোশ্যাল রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, আরো পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়তেছে, পড়াশোনার চিন্তা ভাবনা, ফেসবুকিং বাড়তেছে, অনেক কিছু বাড়তেছে। এই জায়গাতে মুসলমান এবং কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যা কিছু, ইহুদি, ইসরায়েলি, ফিলিস্তিনি, বাংলাদেশি, সবাই, নারী, শিশু, বৃদ্ধ, যুবক, সবাই সবাই যেহেতু হিউম্যান বিইং, সেহেতু সে পারফেকশনিস্ট। এই জায়গাতে আমরা ক্যাটেগরিক্যালি সবাই এক ক্যাটেগরিতে, সবাই এক ক্যাটেগরিতে। দেন আমরা ওই যে আরো ক্যাটেগরাইজ করতে পারি। প্রথম হচ্ছে হিউম্যান, অ্যানিমাল, তারপরে মেল এন্ড ফিমেল, তারপরে আরো এরকম ক্যাটেগরাইজ করা, অথবা অ্যাডাল্টহুডের ভিত্তিতে সাবালেক অথবা নাবালক, এরকম ক্যাটেগরাইজ করা। ওই ওই ক্যাটেগরাইজেশন গুলো কেন লাগে? কারণ শরীয়তের জন্য লাগে, বিচারের জন্য লাগে। কারণ সোশ্যাল স্ট্রাকচারটা ধরে রাখে হচ্ছে যারা সাবালক তারা, আর তাদের মধ্যেই নফসের জিহাদ কাজ করে, তো তাদেরকে লাইনে রাখার দরকার হয়। এই জন্য সোশ্যাল বিচার এবং পুলিশ এসব বিষয় দরকার হয়। পৃথিবীর সব সমাজেই এটা ছিল এবং এটা না থাকলে সমাজ হয় না। যেভাবে আমরা শরীরকে টিকা রাখতে হলে শরীরের ক্ষতিকর বিষয়বস্তুকে শরীর থেকে আমাদের বের করে দিতে হয়, নতুন ক্ষতিকর কিছু আসলে ওটাকেও বের করতে হয়, এটা নিয়ে কনসার্ন দিতে হয়। এইরকম মানে বাই ডেফিনিশন সমাজ এরকম একটা জিনিস, তাই না? তো পারফেকশন মানুষের জন্মগত, এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। এইটা যদি আমরা বুঝতে পারি এবং একটা চশমার মতো এটাকে আমরা পড়তে পারি যে প্রত্যেকটা মানুষ পারফেকশনিস্ট, ইভেন যে ডিস্ট্রাকটিভ সেও পারফেকশনিস্ট। এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরকম দেখেন তারা মানুষ হত্যা করে, দেশ ধ্বংস করে, অন্যের সম্পদ তছরূপ করে, অনেক অনেক কিছু। মনে হচ্ছে ও তো কিছু ক্রিয়েট করতেছে না, ও তো পারফেকশনিস্ট না। এটা কিন্তু পারফেকশনিস্ট লোকের নিদর্শন হলো, ও এক প্রকার পারফেকশন অ্যাচিভ করতে চাচ্ছে, সেটা হচ্ছে ইবলিশি পারফেকশন। সেটা হলো শয়তানি পারফেকশন। এবং এভাবে ভাবা ঠিক হবে না যে তারা আওয়ামী লীগার বলে তারা শয়তানি পারফেকশন অ্যাচিভ করতে চায়, আমরা করতে চাই না। বরং যেহেতু সে মানুষ এবং তার পক্ষে আওয়ামী লীগার হওয়া সম্ভব হয়েছে, আমিও মানুষ, আমার পক্ষে হওয়া পসিবল। তার পক্ষে ডিস্ট্রাকটিভ পারফেকশন পছন্দ করা পসিবল হয়েছে, আমার পক্ষেও পসিবল। আমরা হয়তো একটু তার পরিবার, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড গবেষণা করলে দেখতে পাবো কিসে তাকে এরকম ডিস্ট্রাকটিভ পারফেকশনিস্ট অ্যানিমালে পরিণত করলো,
আর কিসে আমাদেরকে হয়তো তার বিপরীত অথবা এই দুয়ের মাঝামাঝিতে পরিণত করে। যে কখনো আমরা পজিটিভ ক্রিয়েটিভ পারফেকশনিস্ট অ্যানিমাল, কখনো কখনো আমরা ডিস্ট্রাকটিভ পারফেকশনিস্ট নেগেটিভ অ্যানিমাল। তাহলে পারফেকশন হচ্ছে মানুষের নেচার, এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং এই নেচারটাই মানুষকে কর্মে প্রবৃত্ত করে। যা কিছু কর্ম আমরা করি, আমরা যখন পরস্পর বিপরীত কর্ম করি, আপনি একটা কিছু করতেছেন, আমি তার বিপরীত কিছু করতেছি, দুইটাই আমাদেরকে, আমাদের পারফেকশন আমাদেরকে প্রবৃত্ত করছে, তাই আমরা এই কাজগুলো করতেছি। কিন্তু আমার পারফেকশনের ডাইরেকশন আপনার পারফেকশনের ডাইরেকশন এক না, যে কারণে আমরা মুখোমুখি দাঁড়াই গেছি। আবার আমাদের পারফেকশনের ডাইরেকশন যদি এক হতো, আমরা মুখোমুখি দাঁড়াতাম না, হয়তো আমরা পাশাপাশি চলতাম। কিন্তু অ্যাটলিস্ট আমরা এটুকু বলতে পারি যে, আপনারা নোট নিতে পারেন, কামালত বা পারফেকশন হলো মানুষের অলঙ্ঘনীয় তাকদীর। এইটাতে স্টার চিহ্ন দিয়ে রাখেন এই নোটের পাশে, কারণ এইটা একটা চশমার মতো আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা প্রত্যেক চেহারা দিছে বলি কিছু জিনিস চশমার মতো আমাদের দৃষ্টিভঙ্গি ভিতরে ইনকর্পোরেট করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। এইটা একটা চশমা যে কামালত বা পারফেকশন হলো মানুষের অলঙ্ঘনীয় তাকদীর, যেই তাকদীর বা নির্ধারণের আপনি বাইরে বের হতে পারবেন না। আপনি চাইলেই পারফেকশনিস্ট নেচারকে দূর করে ফেলতে পারবেন না। আপনি ইভেন যদি সারা দুনিয়া ধ্বংসের কাজ শুরু করে দেন, আপনি স্টিল পারফেকশনিস্ট নেচার দ্বারা প্রবৃত্ত হয়ে কাজটা করতেছেন। আর আপনি যদি সারা দুনিয়ার মানুষের উপকার করতে করতে, করার চেষ্টা করতে করতে খোমেনিও হয়ে যান, স্টিল আপনি পারফেকশনিস্ট নেচার দ্বারা প্রবৃত্ত হয়ে কাজ করতেছেন। অর্থাৎ আমরা সবাই পারফেকশনিস্ট। এবং ওই যে একটা বাচ্চা দেখে যে তিনজন তিনটা ভিন্ন কাজ করতেছে, এবং আমরা দেখি যে না এরা রিজিকের জন্য কাজ করতেছে, এবং আর কেউ দেখে যে কেউ রিজিকের কাজ করে কেউ করে না, আরো ভিন্ন ক্লাসিফিকেশনে গিয়ে কেউ দেখে যে এরা মুসলমান এরা অমুসলিম, অতএব ইসলামের জন্য কাজ করতেছে, আর সে ইসলামের বিপরীত কাজ করতেছে। আরো উপরে গেলে আমরা দেখতে পাই, আরো হায়ার ক্লাসিফিকেশনে গেলে আমরা দেখতে পাই সবাই একই কাজ করতেছে, সেটা হলো পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছে। এজিদ পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছে, হুসাইন পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছে, সবাই পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছে। এটা থেকে কোনো এসকেপ নাই, এটা হিউম্যান বিইং এর ডেফিনিশনাল পার্ট, এটা তার সংজ্ঞার অংশ, এটা তার সত্তার অংশ, এ থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না। এভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখন আপনারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে কি সবাই পারফেকশনিস্ট? পারফেকশনিস্ট বিষয়টা কি, কামালত কি জিনিস, এটা বোঝার চেষ্টা করবেন, চিন্তা করবেন। নট বিকজ আমি বলছি, নিজেকে চিন্তা করেন যে আমি কোনো কিছু কি পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট চাচ্ছি, কোন কোন বিষয়ে আমি পারফেক্ট চাই, কোন বিষয়ে পারফেক্ট না হলেও আমার চলে, কিন্তু কেন না হলেও চলে বলে আমি ডিসাইড করে রেখে দিছি, রিজনটা কি ছিল? শপিং করতে করতে ও সন্ধ্যা হয়ে যাচ্ছে, থাক একটা কিছু নিয়ে চলো যাই, এরকম, বা আজকে আর পারবো না, একটা কিছু তো কিনতে হবে, তাই কিনলাম একটা শপিং। বাট যদি গায়ে পায়ে শক্তি থাকতো, যদি সূর্যটা অস্ত না যেত, যদি আনলিমিটেড টাইম থাকতো, যদি আনলিমিটেড মানি থাকতো, তাহলে বাংলাদেশের সকল মার্কেট ঘুরে, তারপর আরেক দেশে গিয়ে ঘুরে, পৃথিবীর সব দেশের সব মার্কেট ঘুরে পারফেক্ট প্রোডাক্টটা কিনে এনে তারপরে আমি ব্যবহার করতাম। কারণ আমার তো অন্য কোনো মানে সুযোগ ব্যয় নাই, তাই না? ট্রেড অফ নাই, তখন আমাদের এটা হতো। সো কামালত বা পারফেকশন হলো মানুষের অলঙ্ঘনীয় তাকদীর, এইটা মাথায় গেঁথে নিতে হবে।
এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি নিজেকে দেখবেন এবং সমাজের অন্যান্য মানুষকে দেখবেন, স্পেশালি যাদের সাথে আপনার সোশ্যাল ইন্টারাকশন আছে, আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন। আপনি বুঝার চেষ্টা করবেন যে তারা পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছে, যেভাবে আমিও পারফেকশন অ্যাচিভ করার চেষ্টা করতেছি। কিন্তু তারপরেও আমাদের কনফ্লিক্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে। তার মানে তার পারফেকশন অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, আমার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতিগুলোর দিকে আমাদের তাকাতে হবে। তাকায় খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় এক্সাক্টলি প্রবলেমটা হচ্ছে, যে কারণে সিমিংলি আমরা অপোজিট হচ্ছি। কিন্তু প্রবৃত্তি কিন্তু সেম। পারফেক্ট কিছু আমরা চাই। সবকিছুই পারফেক্ট চাই। এটা হলো কামালত বা পারফেকশন। তাহলে কিসে মানুষকে প্রবৃত্ত করে যে কোনো কর্মে? সেটা হলো তার কামালতের যে টেন্ডেন্সি, পারফেকশনের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি মানুষকে সবকিছুর জন্য প্ররোচিত করে। সকল কর্ম, যেগুলোকে আমরা পরবর্তীতে ভালো এবং মন্দ হিসেবে ক্যাটেগরাইজ করি। মন্দ পারফেকশন, ভালো পারফেকশন, স্টিল পারফেকশন। বাট জেনারেলি আমরা পারফেকশন বলতে পজিটিভ জিনিস শুধু বুঝি। বাট আমাদের এই ডিসকাশনের যে সেটিং, এইখানে পারফেকশন, নেগেটিভ পারফেকশনও হবে। আমরা নেগেটিভ পারফেকশনের আলাপও করব। এখন রিসোর্স, রিসোর্স যখন আমরা কিছু অ্যাচিভ করতে চাচ্ছি, আমরা আমাদের অ্যাভাইলেবল সব রিসোর্সকে কাজে লাগাচ্ছি। কোথায় কোন এমপি মন্ত্রী আমার লিঙ্ক আছে, একটা ফোন দিচ্ছি। কোথায় কোন পাওয়ারফুল লোক আছে, একটা ফোন লাগায়, এটা কারণ কিছু একটা আমি অ্যাচিভ করতে চাই। ওটা আমার অ্যাভাইলেবল রিসোর্সের অংশ। আর যে মানুষের আবার অ্যাভাইলেবল রিসোর্সের মধ্যে পাওয়ারফুল লোকজন, এমপি মন্ত্রী কানেকশন বা সরকারি লোকজন কিছু নাই, সে তখন আবার দেখা যায় যে হয়তো বলে যে এরকম সরকারি বা এরকম প্রভাব খাটানো হয়তো ঠিক না। এটা হয়তো সে বলতেছে এই, কিন্তু দেখা যাবে তার নিজের হাতে অ্যাভেলেবল রিসোর্সের মধ্যে যখন এটা চলে আসবে, সেও হয়তো একটা ফোন উঠায়, অমুক আমার এই বিষয়টা একটু হেল্প করে দাও। তো আনডিউ প্রিভিলেজ, যেটা তার লাইনে দাঁড়ায় থাকার কথা অন্যদের সাথে, সে লাইনটা স্কিপ করে অমুক ফোন দিয়ে দেবে, আমি জাস্ট অফিসে গিয়ে অমুকের নামটা বললে এটা হয়ে যাবে। তো এটা যে সে করতেছে বা করতেছে না, এটা হলো তার কাছে কি কি রিসোর্স অ্যাভেলেবল আছে। এবং যখন তার কাছে রিসোর্স নাই, তখন সে আবার হয়তো নিজেকে বুঝ দেয় যে না, এগুলো ঠিক না, প্রভাব খাটিয়ে কাজ করা। বা যাদের প্রভাব খাটানোর সুযোগ আছে, তাদের মধ্যে আপনি কয়টা মানুষকে দেখবেন যে প্রভাব খাটানোর সুযোগ থাকা সত্ত্বেও কোনো ধরনের প্রভাব খাটাচ্ছে না? মানে প্রভাব খাটানো বলতে আমরা যে ভেরি নেগেটিভ কনোটেশন চলে আসে ওই রকম না, সিম্পলি তার একটা ডিউ প্রিভিলেজ, সেটা পেতেও আনডিউ প্রভাব খাটানো। অনেক সময় যে পাসপোর্ট করতে গেছে, লম্বা লাইনে দাঁড়ান থাকা লাগবে, অমুককে ফোন দিয়ে দিলে, হ্যাঁ আমার তো পাসপোর্ট অফিসে লোক আছে, আরে বলবা না, আমি ফোন দিয়ে দিচ্ছি, ভাই আমার অমুকে একটা পাসপোর্ট, আপনি এটা দেখেন, আচ্ছা ঠিক আছে। সে কোনো অন্যায় মানে ওই রকম অন্যায় না, পাসপোর্ট সে নিতে যাচ্ছে, ওটা দেশে কোনো মানুষকে মারবে না, কিন্তু সে যে লাইনটা স্কিপ করে গেল। এখন কত মানুষ আপনি এরকম খুঁজে পাবেন দেখেন তো, যাদের এরকম 10 জায়গায় 10টা লিঙ্ক আছে, কিন্তু এসব জায়গায় সে ফোন দেয় না, সে লাইনেই দাঁড়ায় থাকে। একটা সমাজ, এরকম সমাজ গড়ার কি স্বপ্ন আমরা দেখি, যে সমাজটা এই লেভেলে চলে যাবে যে সুযোগ থাকা সত্ত্বেও এই কাজগুলো কেউ করবে না? এরকম ছোটখাটো জিনিস, তার মানে বড় জিনিসগুলো তো তারা করেই না, ছোটখাটো জিনিসেও তারা পারফেকশনিস্ট, পজিটিভ পারফেকশনিস্ট। অল্প একটু হক, সামনে 10টা মানুষ আছে, এই 10টা মানুষ লাইনে দাঁড়ায় আছে, তাদের এই অল্প একটু হক, এইটাও আমি নষ্ট করব না। আমি আমারটা জমা দিলাম, আর একজনটা জমা দেবো, একই সাথে কেন দুইটা জমা দেবো, একই সাথে 5টা ফাইল কেন জমা দেবো লাইনে দাঁড়ায়? না, এটা তো তাহলে অন্যদের হক নষ্ট হচ্ছে। আমি একটা জমা দিলাম, আমি আবার পিছনে এসে লাইনে দাঁড়ালাম। এরকম কি কখনো আমরা বাংলাদেশে ঘুরতে দেখেছি? ইরানে কিন্তু এরকম ঘটছিল। এখন রেগুলার ঘটে কিনা আমি জানি না, কিন্তু
অনেক নামকরা ব্যক্তিত্ব, আপনার নাম বললেও আপনারা চিনবেন। তাদের সম্পর্কে এরকম ঘটনা আমরা জানতে পারছি যে ওই খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, তার ফ্রেন্ড বলছে আমার জন্য খাবারটা নিয়ে এসো, সে ফ্রেন্ডের খাবারটা নিয়ে এসে ফ্রেন্ডকে দিয়ে, ফ্রেন্ড বা আর কাউকে প্রতিবেশীকে দিয়ে, এরপর সে আবার যাচ্ছে। তখন সে বলে তোমারটা কই, তোমারটা আনো নেই। সে বলে আমি তোমারটা নিয়ে আসলাম, এখন আমারটা আনতে আবার যাব। সে আবার গিয়ে লাইনের পিছনে দাঁড়াইছে, যদিও সে লাইনে একসাথে দুজনটাই নিতে পারতো, অনেকে এভাবে নেয়। একটা সমাজে সাধারণ মানুষজন, তাদের মধ্যে থেকে যখন আমরা এরকম এরকম দেখতে পাই, যদি দেখতে পাই, এমন আছে তারা খুব নাম করা ব্যক্তি, খোমেনি বা মোতাহারি বা এরকম বেহেশতি, এরকম কেউ না, কেউ বিশেষ নাম জানে, সাধারণ মানুষ, কিন্তু সে এরকম করতেছে, তখন বুঝতে হবে যে সমাজ, ওই সমাজটা সমাজ দেহ হিসেবে অনেক বেশি এগিয়ে গেছে, অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। আমাদের হয়তো ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স অনেকটা ম্যাচিউরড হয়েছে, হ্যাঁ, মানে রিলেটিভলি, কিন্তু আমাদের সোশ্যাল ম্যাচিউরিটি বা সোশ্যাল এক্সিস্টেন্সে তেমন কোনো ম্যাচিউরিটি নেই। ইভেন একটা শিশু জন্মের আগে যে ভ্রূণ অবস্থায় থাকে মাতৃগর্ভে, তখন তার যেরকম অবস্থাটা থাকে, হয়তো আমাদের সমাজ দেহ ওই রকম পরিপূর্ণ দেহ, একেবারে তাগড়া জোয়ান হবে, ওটা তো দূরের কথা, হয়তো এখনো একটা এরকম মাংসের দলা, জাস্ট যেটা দেখতেও সুন্দর না। মেবি আমাদের ওই রকম অবস্থা। কিভাবে মেহনত করলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের এবং সোসাইটির, কিভাবে কেমন মেহনত করলে অ্যাজ আ সোসাইটি কালেকটিভলি আমরা ওই রকম হয়ে উঠতে পারবো। অবশ্য এর জন্য প্রিরিকুইজিট আছে, আমাদের যে সোশ্যাল এক্সিস্টেন্স আছে এটাকে ফিল করা লাগে। এই সোশ্যাল এক্সিস্টেন্সটা আমরা ফিল করছি। জাপান লিখছেন কমেন্টে, না জাপান তো কোনো উদাহরণই না, জাপান তার কোনো ধারে কাছেও না, জাপান তো ধ্বংস হয়ে গেছে। তো সোশ্যাল এই গ্রোথটা আমরা কিভাবে করতে পারি, খেয়াল করে দেখেন, জুলাই আগস্ট খুব রিসেন্ট ঘটনা, 2024-এর জুলাই আগস্টে আমরা গোটা জাতিকে এক হিসেবে যতটা অনুভব করছি, এখন আবার অতটা অনুভব করতেছি না। ইফ ইউ ক্যান রিকল, মনে করার চেষ্টা করেন যে আমরা কোথাও একটা মানুষ মরতেছে বা কোথাও একটা মানুষ ডিফিকাল্টির সম্মুখীন, এই যে পানি দিচ্ছে, সবাই রাস্তায় নেমে সবাইকে খাবার পানি দিচ্ছে, এগুলো করতেছে, কেউ কাউকে চেনে না জানে না, ফেসবুকে লিখতেছে আমি ছাত্রদেরকে আশ্রয় দিতে পারবো, আমার বাসায় 2 জন থাকার জায়গা আছে, একজন বলে আমার বাসায় 5 জন থাকার জায়গা আছে, 2 রাত থাকতে পারবে, 3 দিন থাকার ব্যবস্থা আছে। এই যে ফেসবুকে এভাবে দিয়ে দিয়ে সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করতেছে, অথচ করছিল জুলাই আগস্টে, অথচ এই সমাজেই তো কত মানুষ বছরের পর বছর রাস্তাতেই থাকে এবং ঘুমায়। কিন্তু সাডেনলি ওই সময় আমরা সমাজ দেহকে ফিল করতে পারছি যে ওটাও যে আমার একটা গ্রেটার এক্সিস্টেন্স, আমার এক্সিস্টেন্স যে শুধু আমার এই যে শরীরের যে বাউন্ডারি, এই যে চেহারা হাত পা শুধু এইটুকুতে সীমাবদ্ধ তা না, অথবা আমার ঠিক কাছের 2-1টা মানুষ, পরিবার পরিবেশ এরকম বন্ধু বান্ধব 2-1টা, এটুকু না, বরং আমি আই ক্যান বি এক্সপ্যান্সিভ, আমি বিস্তৃত হতে পারি। কোথায় বাংলাদেশের কোন প্রান্তে একজন মানুষ বা 2 জন মানুষ দুঃখ কষ্ট বিপদে আছে, ওইটা আমি ফিল করতে অ্যাকচুয়ালি পারি। এটা থিওরিটিক্যালি বলা যায় বটে, কিন্তু জুলাই আগস্টে আমরা যেভাবে ফিল করতে পারছি, এরকম ভাবে ফিল করার মোমেন্ট কারো জীবনে না আসলে কিভাবে সে বুঝবে, অ্যাকচুয়ালি উপলব্ধি করবে যে দেশের মানুষ, দেশ বাদ দেন, সমাজ দেহ, কারণ দেশ রাষ্ট্র এগুলো আবার অনেক অনইসলামিক বিভাজন হিসেবেই অ্যাপিয়ার করতে পারে ইন মোস্ট অফ দ্য কেসেস। আপনাদের সেটা স্মরণে আছে। একটা সমাজ কত ম্যাচিউরড হইলে ওরকম হইতে পারে, এবং আমরা ওরকম একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি কিনা, এবং সেই জন্য হতে পারে সেটার পথ অনেক দীর্ঘ, মেবি 100-200 বছর লাগতে পারে, আমার জীবদ্দশায় আমি তা নাও দেখতে পারি। কিন্তু ইমাম খোমেনি যেমন বলছেন, আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া, যদি বিজয় অর্জন করতে পারি তো ভালো, আর যদি বিজয় অর্জন করতে নাও পারি তবুও দায়িত্ব তো পালন করা হলো।
দায়িত্ব পালন করা হলেই আলহামদুলিল্লাহ। আমার যা করণীয় ছিল আমি করছি। পারফেকশনিস্ট তো। কেন অনেকে বলে যে এগুলো তুমি কিসের জন্য চেষ্টা করতেছো? এটা তো তোমার জীবদ্দশা বাংলাদেশ ইরান হবে না বা বাংলাদেশ ইয়েমেন হবে না বা আমাদের লেবাননের ওদের মতো হবে না বা এরকম বলতে পারে। বাট আমি সেই পথের ২ টা পাথর রেখে গেলাম, ২ টা ইট রেখে গেলাম, ৫ টা ইট বসায় দিয়ে গেলাম। মেবি ২০০ ইট লাগবে। মেবি আরো ২০০ বছরে ২০০ ইট হবে। তাতে আমার কি? ওইটা যখন হবে আমি কি দেখব না? আমি অবশ্যই দেখব। আমি দেখার আশা রাখি। কিন্তু এই ধরনের কথা যখন কেউ বলে, তুমি তার এগুলো দেখবা না বা দেখতে পাবা না বা ওই ধরনের একটা সেন্স দেয়। মূলত ওইটা খুব আ কাফেরদের মতো একটা সেন্স থেকে ওরকম কথা আসে। যে মরে গেলেই তো শেষ। তুমি এটার জন্য এত চেষ্টা করতেছো কেন? বাংলাদেশে কি তোমার বিপ্লব হবে? ইসলামী বিপ্লব হবে? এখানের মানুষ ঠিক হবে? বাঙালি ঠিক হবে? এগুলো দেখতে এগুলো তো তুমি পারবা না। ৫০০ ১০০০ বছরও বাঙালি ঠিক হবে না। আচ্ছা ১০০১তম বছরে তো ঠিক হবে। আর সেইটা তো সিনেম্যাটিক ভাবে ম্যাজিক্যালি চেঞ্জ হবে না। সেটার জন্য তো ১০০১ বছর ধরে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। সেটা আমি এখন করতে থাকি। ১০০১ বছর পার হওয়ার পর তখন আমি আল্লাহ যদি আমাকে কোন খারাপ জায়গায় বন্দী করে না রাখে মৃত্যুর পরে, তাহলে আমি তো শহীদদের সাথেও ঘুরবো এবং সেগুলা দেখব। শহীদরা যেমন পৃথিবীর কার্যক্রম দেখে, আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে দেখে এবং খুশি হয়, ভালো কাজ দেখলে খুশি হয়। আমিও দেখব। সেটা দেখলেও আমার তখন খুশি লাগবে। কিন্তু আমরা যখন এভাবে বলি যে এগুলো করে কি লাভ? ১০০০ বছরও ঠিক হবে না। তখন আসলে অটোমেটিক ওটার পিছনে একটা অ্যাসাম্পশন থাকে বা ওটার প্রেমিস এ কি থাকে? ওটার প্রেমিসটা থাকে যে তুমি মরলে তো সব শেষ। কোরআনে আল্লাহ বলতেছেন না যে কাফেররা সেইভাবে হতাশ হয়ে গেছে। আ না তারা কাফেররা না কার কথা যেন বলছে? যে তারা সেইভাবে হতাশ হয়ে গেছে। যেভাবে কাফেররা হতাশ হয়ে গেছে কবরবাসীদের সম্পর্কে। তো উপমাটুকু আমার মনে আছে। যেভাবে কাফেররা কবরবাসীদের সম্পর্কে হতাশ হয়ে গেছে। কবরে গেছে তো ওর শেষ। টোটাল অ্যানাইলেশন একেবারে বিলোপ ঘটে যাওয়া। হুম? এরকম। কিন্তু মুসলমান মুমিন তারা তো এরকম মনে করে না। অতএব আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া। এবং যখন আমরা ওই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে পারবো যে মরে গেলেই তো সব শেষ। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট ফার্স্ট। তাতে আপনি কখনোই হতাশ হবেন না। আপনি অলওয়েজ এভার ক্রিয়েটিভ থাকবেন। একটা কাজ হচ্ছে না, আরেকটা কাজ হচ্ছে। একটা অফ হয়ে গেছে। আবার পরে ধরবো, আবার করব। কখনোই হতাশ হবেন না, ছেড়ে দেবেন না যে না এ করে লাভ নেই। কারণ এইটা একসময় ম্যাচিউর হবে। তখন এটা একটা আপনি এখন বীজটা বপন করে গেলেন ৫০-১০০ বছর পরে এখানে গাছ হবে। সেখানে ফুল আসবে। আপনি সেটা দেখবেন। তখন আপনার ভালো লাগবে। আর সেই তখনকার ভালো লাগার কথা মনে করে এখনো ভালো লাগবে। কারণ আপনি তো পারফেকশনিস্ট অ্যানিমাল। আপনার ইমাজিনেশনে বিউটিফুল ইউটোপিয়া আপনার ইমাজিনেশনে আছে। আর আপনি সেজন্য কাজ করে যাচ্ছেন। বিগত ১৪০০ বছর ধরে মুসলমানরা কি ইউটোপিয়া পাইছে? পায় নাই। কারবালায় ইসলামের বাহ্যিক পতন হওয়ার পর আর কোথায় ইসলাম ছিল? ছিল না। এই ইরানের একটা ইসলাম বিপ্লব হইছে। যেটার দিকে আমরা তাকে অনেক আশাবাদী হইতে পারি। বাট এই বিপ্লব তো ওই ১৩০০ বছর কানেক্টেড। It did not come out of nowhere. এটা তো একটা সিলসিলা, একটা লেগেসি, একটা পাথওয়ে দিয়ে আসছে। এখন আপনার কাজ আপনি করেন। সামনে একটা কিছু হওয়া সেটা হবে। এবং ওই ধরনের কাফেরদের মতো দৃষ্টিভঙ্গি এবং চিন্তা থাকা উচিত না। যে এটা করে কি হবে? ১০০০ বছরও বাঙালির ঠিক হবে না বা ১০০০ বছরও কিছু হবে না। এরকম করে লাভ নাই বা সামথিং। বরং আমাদের সবসময় আশাবাদী থাকতে হবে। এটা হলো ১ম বিষয়। ২য় বিষয় হলো দায়িত্ব। হুম? আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া। আমরা যদি এই রমজান মাসে কোরআন পড়ার পাশাপাশি ইমাম খোমেনির উক্তির উক্তিসমূহের যে সংকলন বাংলা বই আছে এটা যদি পড়ি, বইটা আমি প্রিন্ট করে আপনাদেরকে দিতে চাইছিলাম। কিন্তু দুঃখজনকভাবে টাইম আমাকে অ্যালাও করে নাই। তো তাহলে খুব ভালো লাগবে।
এরকম সময়, এরকম পরিবেশে যে আমরা পূর্ণ মনোযোগ, এই যেমন এখন আমরা সবাই পূর্ণ মনোযোগ দিয়ে এই চিন্তাগুলোর মধ্যে ডুব দিচ্ছি, এরকম পূর্ণ মনোযোগ দিয়ে শান্ত অবস্থায় যখন আপনার প্রবৃত্তি আপনাকে অন্য অনেক পারফেকশনের পিছনে ব্যস্ত রাখতেছে না, বরং এমন কিছু পারফেকশনের জন্য আপনি নিজেকে টাইম অ্যালাউ করতেছেন, যেই পারফেকশন খোমেনি অ্যাচিভ করছিল, বা খোমেনি যে পারফেকশন অ্যাচিভের পথে হাঁটছিল বা যে পথে আছে, তখন আপনি যখন নিজেকে ঘড়ি ধরে 30টা মিনিট বা 1 ঘন্টা এরকম অবসর দেবেন, যে দেখি তো আমি এইরকম একটা পারফেকশন কেমন হয়, তখন আপনি এটা যখন পড়বেন, তখন ইমাম খোমেনি এরকম এক একটা উক্তির ভিতরে আপনি এক একটা জগৎ দেখতে পাবেন। কিন্তু যখন কেউ এইভাবে এই জ্ঞান অর্জনের এই আদব সহকারে না, মানে জ্ঞান অর্জনের আদব এগুলো মেনটেন না করে যখন কেউ খোমেনির বই পড়ে বা খোমেনি নিয়ে কিছু, তখন সে রিয়েলি খোমেনিকে গ্রাস্প করতে পারে না এবং খোমেনি তার কাছে ইরেলেভেন্ট হয়ে যায়। খোদ ইরানে বহুত লোকের কাছে খোমেনি ইরেলেভেন্ট, তারা খোমেনিকে দে ডোন্ট কেয়ার, এবং তারা মনে করে খোমেনি একটা নর্মাল একটা হুজুর ছিল, এটাই তো ফিল করে। খোমেনি খুব মানে অন্যরকম জ্ঞান গবেষণা, এরকম কিছু না। কিন্তু এটা হলো ফাস্ট ফুড আর হোমমেড খাবারের পার্থক্যের মতো। ফাস্ট ফুড মানেই হলো ফাস্ট, রাস্তায় হাঁটতে চলতে ফিরতে আপনি যে অবস্থায় আছেন খাবেন, ওর মধ্যে খুব মশলা টশলা দেওয়া থাকবে, আপনার ব্রেইনে খুব কুইক সিগন্যাল দিয়ে আপনাকে এটাকে টেস্টি ফিল করায় দেবে। আপনি রাস্তা পার হচ্ছেন, আপনি একটা ফাস্ট ফুড কামড়াচ্ছেন, খাচ্ছেন, হ্যাঁ, যেটা ওয়েস্টের কালচার, যেটা আমাদের বাংলাদেশে চলে আসছে, খাচ্ছেন। তো ওটাতে এমন মশলা টশলা দেয় যে আপনাকে খুব কুইকলি আপনার অ্যাটেনশন কিছুটা গ্র্যাব করে ফিল করায় যে হ্যাঁ, দিস ইজ টেস্টি অ্যাজ ওয়েল। আদারওয়াইজ আপনার ইভেন মনেই হবে না আমি কিছু খাইছি। এই জন্য ওগুলোতে ওরকম মশলা দেওয়া থাকে। কিন্তু যখন আপনি এই যে সারাদিন রোজা থেকে তারপরে ঘরের বানানো খুব কম মশলাদারও কোনো খাবার, অথবা সিম্পল এক টুকরা তরমুজ, কোনো মশলা দিও না, এক টুকরা ফল খাবেন, একটা যে কোনো কিছু সিম্পল, বা 2 দানা ভাত খেলেন, সেটাও আপনাকে যে ফিল দেবে, রাস্তায় চলতে চলতে কুইকলি খেলে ওই ফিল পাবেন না। কারণ এটার জন্য বহুত আয়োজন আছে। আপনার ঘরে বসে খেতে হবে, নিজের ঘরে একটা হোমলি এনভায়রনমেন্টে বহুত আয়োজনের পর যখন আমি ওই খাবারটা খাই, তখন আসলে ওই খাবারটা ওর নিজের সৌন্দর্যকে বিকশিত করে। এবং যে কোনো জ্ঞানেরই, স্পেশালি জ্ঞানের কিতাবগুলোর, এটা হলো মূল রহস্য। এটাই মূল রহস্য, যে উপযুক্ত আদব সহকারে কিতাবটা অধ্যয়ন করা হচ্ছে কিনা। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন দ্বারা আমি মানুষকে পথ দেখাই এবং এই কোরআন দ্বারা আমি মানুষকে পথভ্রষ্ট করি। তারপর আল্লাহ বলতেছেন আর আল্লাহ জালেম ছাড়া কাউকে পথভ্রষ্ট করেন না। দেখেন, এই কোরআন মানুষকে পথভ্রষ্ট করে, কারণ কোরআন পাঠের যে আদব, সেই আদব ছাড়া সে কোরআনকে অ্যাপ্রোচ করছে, তো সে কোরআন খুলতেছে আর সে আরো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ইভেন কোরআন, হেদায়েতের কিতাব, ঠিক বিপরীত অ্যাকশন জেনারেট করে। সেটা অবশ্য আরো ভিন্ন আলোচনা, বাট এটা নিয়ে চিন্তা করতে পারেন, চিন্তা করা উচিত। এবং অন্তরের কোন অবস্থা, এটা আমি বলে দিই বিষয়টা কেন কোরআন মানুষকে পথভ্রষ্ট করে। অনেক কারণ থাকতে পারে, আমি বলতেছি না যে আমি যেটা বলবো এটা একমাত্র কারণ। তবে কোরআনের যে বিনিময়, আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে আমি এর বিনিময়ে আমার কুরবার প্রতি মাওয়াদ্দাত ছাড়া আর কিছু চাই না। তো এই বিনিময় পরিশোধ না করে আপনি যখন রিসালাতের ফল ভোগ করার চেষ্টা করবেন, এটা হলো চুরি করার মতো। কিন্তু আপনি এমন গৃহ থেকে চুরি করতেছেন
যে গৃহ থেকে চুরি হলে গৃহস্থ কিছু বলে না, মামলা করে না, আপনাকে মারধর করে না। তবে চুরি করে খাইছেন, আপনার পেট খারাপ হবে, কারণ এটাই নেচার, এটাই রুলস। তো যেই হৃদয় আহলে বাইতকে ভালোবাসে না, মহব্বত করে না, এই রকম হৃদয় যখন কোরআনকে খুলবে, সে তো কোরআনের বিনিময় পরিশোধ না করে কোরআনের কাছে আসছে। সে চুরি করে একটা জিনিস নিয়ে আসছে, এখন সেটা সে আবার উপভোগ করার চেষ্টা করতেছে। এখন এটা খেলে তার পেট খারাপ হবে, বদহজম হবে। হৃদয়ের এরকম অবস্থা সহকারে কোরআনের কাছে যাওয়া ঠিক না। হতেই পারে কোরআন আমি খুলছি, কোরআন আমাকে পথভ্রষ্ট করতেছে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আহলে বাইতের সাথে শত্রুতা করে? আপনারা এটা জানেন এবং বোঝেন। অনেকে হয়তো এটা বুঝতে পারবেন না, কেউ কেউ। আমি জানি না এখন যারা শুনতেছেন বা ফিউচারে শুনবেন কেউ এরকম আছেন কিনা। হুম। তো এই যে জালেম, এই জালেম যখন কোরআন খোলে সে আরো পথভ্রষ্ট হয়। এটাও এই আয়াতের একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। অতএব হৃদয়ের উপযুক্ত অবস্থা সহকারে যখন আপনি দুটো আয়াত পড়বেন, 10টা আয়াত পড়বেন, আহলে বাইতের প্রতি মহব্বত সহকারে, আহলে বাইতের জন্য চোখের অশ্রু ঝরিয়ে হৃদয়কে পাক পবিত্র করে এই অশ্রু ঝরানোর মাধ্যমে, তারপর যখন আপনি কোরআনটা খুলবেন, মেবি এখান থেকে কিছু হেদায়েত আসবে, মেবি। এইরকম আশা সহকারে নিজেকে এইভাবে করে প্রস্তুত করে তারপর একটু কোরআনটা খোলা দরকার। এবং আমি মনে করি এবং আমি বলিও, আপনাদেরকে আগে বলছি, যে ইমাম খোমেনির বইগুলো পড়তে হলে বা তার চিন্তাধারা, এটাকে সিম্পলি বই পড়া বলেও না, এটা একটা এক্সপেরিয়েন্স, এটা একটা জার্নি। এটার জন্য হৃদয়ের একটা প্রস্তুতি লাগে। আমরা 40 দিন ধরে চাই, কম বেশি চেষ্টা করি ওই পরিবেশটা তৈরি করার, এবং হয়তো আল্লাহর রহমতে আমরা কিছুটা পারছি বিগত বছরগুলোতে, আল্লাহ তৌফিক দিলে বছর রাখতে চাই, যার ফলে আমরা সেটার কিছুটা ফিলিংস পাই যে আসলে খোমেনি কি ছিল বা কে ছিল। তো আমাদের দায়িত্ব হলো কাজ করে যাওয়া। যদি বিজয় অর্জন করতে পারি তো ভালো, যদি নাও পারি দায়িত্ব তো পালন করা হলো। মানুষ হলো পারফেকশনিস্ট অ্যানিমাল, মানুষ দান্দিক সত্তা, মানুষ একটা যুদ্ধের ময়দান, মানুষ পারফেকশনিস্ট অ্যানিমাল। তো বিগত 3 বছরে যে দুটো বাক্য আমরা এই 40 দিন ধরে প্রতিদিন রিপিট করার চেষ্টা করছি, যে মানুষ একটা যুদ্ধের ময়দান, মানুষ একটা যুদ্ধের ময়দান, মানুষ দান্দিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব সদা বিরাজমান, এর সাথে আর একটা নতুন বাক্য এখন থেকে আমাদের আগামী বছরগুলোতে প্রতিদিন রিপিট হওয়া দরকার, এবং আপনাদের এবং আমাদের নিজেদেরকে সবসময় স্মরণ করে দেওয়া দরকার। সেটা হচ্ছে মানুষ হলো পারফেকশনিস্ট অ্যানিমাল। কামালত বা পারফেকশন মানুষের অলঙ্ঘনীয় তাকদীর, এর থেকে কোনো এসকেপ নাই। কোয়েশ্চেন হলো কোন পারফেকশন? আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, এক আল্লাহমুখী পারফেকশন, এক গায়রুল্লাহমুখী পারফেকশন। তো হয় আমার সমস্ত অ্যাক্টিভিটি আমাকে আল্লাহমুখী করতেছে, মোর অ্যান্ড মোর পারফেক্ট করতেছে টুয়ার্ডস আল্লাহ, অথবা এর বিপরীত পারফেকশনের দিকে নিয়ে যাচ্ছে। এটা যেন পরস্পর বিপরীত দুটো ট্রেন, অনেক লম্বা ট্রেন, দুই দিকে পরস্পর বিপরীত যাচ্ছে। আপনি কখনো এই ট্রেনে, কখনো ওই ট্রেনে জাম্প করতেছেন। আইডিয়ালি আপনার একটা ট্রেনেই থাকা উচিত, এবং সেটা হচ্ছে আল্লাহমুখী পারফেকশনের যে ট্রেন, সেইটা। তাহলে আজকে আমরা যতদূর আলাপ করলাম সেটা হলো কিসে মানুষকে প্রবৃত্ত করে, সেটা হলো মানুষের পারফেকশনিস্ট টেন্ডেন্সি, যেটা সকল মানুষের মধ্যে বিরাজমান। এবং এই টেন্ডেন্সি থেকে মানুষ তার অ্যাভাইলেবল সব রিসোর্সকে কাজে লাগাইছে। আমরা খুঁজে দেখি আমার কি কি রিসোর্স আছে, হাত পা আছে, ব্রেইন আছে, আমার সম্পদ আছে, পরিচিত লোকজন আছে, কানেকশন আছে, যা কিছু অ্যাভাইলেবল সব রিসোর্স ব্যবহার করে আমি পারফেকশন অ্যাচিভ করতে চাই।
ইভেন আমাদের অনেক ড্রিম তৈরি হয় আমার অ্যাভেলেবল রিসোর্সের উপর ভিত্তি করে। তো ওই একটা আমি 3 মিনিট ওভার হয়ে গেছি, আর বেশিক্ষণ সময় নেবো না। একটা কথা আগেও মানে আপনাদেরকে বলছি যে আমার এক জুনিয়র ফ্রেন্ডের সাথে আমি একবার একটা অভিজাত এলাকায় রাস্তা দিয়ে হাঁটতেছি। তো সে হাঁটতে হাঁটতে অনেক বছর, 6-7 বছর আগে, সে বলে কি যে এই বাসা দিয়ে যদি একটা মেয়ে বারান্দা দিয়ে তাকায় থাকতো, তারপরে আমার দিকে তাকায় যদি প্রেম হয়ে যেত, তারপরে বাড়ির মালিক, হ্যাঁ, সে বলতো যে নাও তুমি তুমি একটা ফ্ল্যাটে থাকবে, তোমার কোনো ভাড়া দিতে হবে না। তো এখন আমি তাকে বললাম যে তোর স্বপ্ন খালি এতটুকুই, তুই এটুকু কেন ভাবতে পারলি না যে সেই বাড়ির মালিক বলবে যে পুরো বাড়িটাই তোমাকে লিখে দিলাম, তুমি আমার মেয়ের প্রেমে পড়ছো, নাও পুরাটাই লিখে দিলাম। এখন যে হলো ঢাকা শহরে ভাড়া থাকে, আমরা বেশিরভাগ মানুষই ভাড়া থাকি, আমাদের ড্রিম সর্বোচ্চ অদূরই যায় যে বাসা ভাড়াটা মৌকুব হলেই তো বিশাল পারফেকশন হয়ে গেল, বিশাল অ্যাচিভমেন্ট হয়ে গেল, আবার পুরো বাড়ি লিখে দেবে, এটা তো ভাবাই যায় না। কারণ আমরা ওটাকে আসলে পসিবল মনেই করি না, কারণ আমার ওই অ্যাভেলেবল রিসোর্সও নাই। সো আমার ড্রিমও, মানুষের ড্রিম বিল্ড হয় অ্যাভেলেবল রিসোর্সের উপর ভিত্তি করে। আর রিসোর্সের দিকে আমরা কোন দৃষ্টিতে তাকাই সেটা ইম্পর্টেন্ট। ওই দৃষ্টি যখন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের ড্রিম অন্যরকম হয়ে যায়। যখন অনেকে মনে করে যে তোমার অবাস্তব সব স্বপ্ন, ইম্পসিবল, কারণ সে যেটাকে ইম্পসিবল বলে, সে যেটাকে অ্যাভেলেবল রিসোর্স যা কিছু দেখে সে বলে এটা ইম্পসিবল। সো খোমেনি দেখছে যে এই মানুষগুলো হৃদয় আমি বদলে দিতে পারবো, কারণ সে হৃদয় বোঝে, সে মানুষ বোঝে যে মানুষ আসলে কি জিনিস। মানুষ শিয়া সুন্নি না, মুসলিম হিন্দু কাফের এসব না, মানুষ হলো দ্বান্দ্বিক সত্তা। তার এই দ্বন্দ্বের ভিতর দিয়ে কিভাবে তাকে গাইড করে কোন দিকে নিয়ে গেলে এমন একটা সমাজ তৈরি হবে যে ওখানে ইরানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, শিয়া আছে, সুন্নি আছে, সবাই মিলে খোমেনির জন্য পাগল ছিল, খামেনির জন্য পাগল আছে, অন্যরকম একটা সমাজ দেহ সবাই মিলে গড়ে তুলছে। তো এই হচ্ছে কামালত বা পারফেকশন, এবং এর জন্য মানুষ অ্যাভেলেবল রিসোর্স গুলোকে কাজে লাগায়। কি কি অ্যাভেলেবল রিসোর্স থাকে? বস্তুগত এবং অবস্তুগত। আমার চিন্তা শক্তি, বুদ্ধি, এগুলো অবস্তুগত। আধ্যাত্মিক ক্ষমতা, আল্লাহ কাছে দোয়া করার ক্ষমতা, দোয়া করলাম আল্লাহ এটা হোক ওটা হোক, এগুলো অবস্তুগত। এবং বস্তুগত, এটা একটা ক্যাটেগরি। তো তারপরে আমরা এটাকে আরো ক্লাসিফাই করব। আমরা চেষ্টা করব একটা স্ক্রিন শেয়ারে দেখানোর ক্লাসিফিকেশন, যেটা আমাদের সাপ্তাহিক ক্লাসগুলো যারা করেন তাদেরকে আগেও দেখাইছি। আমাদের একটা ডেভেলপিং সিলেবাস আছে, সেখানে আমরা দেখাবো। আগামী দিনে আমরা আলোচনা করব মানুষের জাহের এবং বাতেন, বাতেনের দুইটা ক্লাসিফিকেশন। চিন্তা শক্তি অন্যগুলোর উপর ডমিনেট করে। কামালতের দুই শ্রেণী বিভাগ, আল্লাহ এবং গায়রুল্লাহ। বেহেশত এবং দোজখের স্তর বিন্যাস, এই জিনিসগুলো দেখব। এবং আল্লাহমুখী যাত্রার প্রথম ধাপ ইমাম খোমেনি যেটা বলছেন সেটা হলো কন্টেম্পলেশন বা চিন্তা ভাবনা করা। আর চিন্তা কি জিনিস, আপনারা যারা আমাদের গাজীপুরে ডিটক্সে ছিলেন মনে আছে চিন্তা কি জিনিস? চিন্তা হলো ব্রেনের মাথার মধ্যে যে কোনো মুভমেন্ট, নাড়াচাড়া। আর সেই চিন্তার পদ্ধতি হচ্ছে মান্তেক, গ্রামার অফ থট। আর এই মান্তেক যত সঠিক হবে তত আমরা আল্লাহমুখী কামালতের দিকে এগিয়ে যেতে পারবো। কেননা ইমাম খোমেনি বলছেন আল্লাহমুখী যাত্রার প্রথম ধাপ হলো চিন্তা ভাবনা করা, আর সঠিক চিন্তা পদ্ধতি হলো যুক্তিবিদ্যা। এখন কি বুঝতে পারতেছেন যে কেন আমরা যুক্তিবিদ্যা শিখাচ্ছি? তারপর আমরা আরো বেশ কিছু বিষয়ের দিকে আগাবো। আজকে ক্লাস এইটুকু থাক। এখন আমরা 15-20 মিনিটের জন্য কিউ&এ সেশনের দিকে আগাতে পারি। বিসমিল্লাহ। ধন্যবাদ ভাই আপনার আলোচনার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বা কোনো কিছু অ্যাড করতে চাইলে বা কোনো কিছুর সাথে কন্ট্রাডিক্ট করতে চাইলে বলতে পারেন। মাসুদ ভাই, জাপানের মেসেজটা আমি দিছিলাম, তো জাপানের কিছু কালচার তো আমরা ওরকমই দেখি, যেমন মনে করেন সোসাইটিকে ক্লিন রাখার জন্য যে ব্যাপারগুলা বা লাইনে দাঁড়ায় থাকার যে ব্যাপারগুলো, এক্সট্রা বেনিফিট ওরা নিতে চায় না খুব একটা ওরকম। ওদের দেখে যে সোসাইটাল মানে সোশ্যাল যে নর্ম গুলো আছে বা রুলস রেগুলেশন আছে, শুধু জাপান না, জাপান, কোরিয়া, মানে ওই সাইডে অনেক দেশই, ইভেন আমাদের মালয়েশিয়ার দিকে যদি তাকায়, মালয়েশিয়া কিন্তু কিছুটা এরকম।
তো আপনি যে যে উদাহরণটা দিলেন ইরানের ব্যাপারে বা অন্য ব্যাপারে, এটার মধ্যে আর ওটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই দুটোর মধ্যে পার্থক্য যে জাপানকে আমরা অনেক উন্নত দেশ, উন্নত সমাজ এভাবে বলি, মনে করি। মূলত এই আবার ইরানের যে উদাহরণ, এই দুটোর মধ্যে পার্থক্য, আমি ইরানকে পারফেক্ট বলে দিচ্ছি না বা জাপানকে একেবারে যে বাতিল করে দিচ্ছি তা না, বোঝানোর স্বার্থে বলতেছি যে পার্থক্যটা হলো যে পার্থক্যটা আমাদের দ্বিতীয় হাদিসের আলোচনা থেকে আরো বিস্তারিত বোঝা যাবে, তাও এখন বলি। এটার উদাহরণ হলো যখন শেষ রাতে একটা পুকুরের দুই প্রান্তে দুইজন মানুষ হাত মুখ ধুচ্ছে, এই পাশে একজন চোর এবং ওই পাশে একজন আধ্যাত্মিক সাধক। সেই সাধক আসছে অজু করতে, তারপর হঠাৎ সে দেখে যে আরেকজন ওই পাশে অজু করতেছে। সেভাবে এ আবার কোন সাধক, না জানি সে আমার থেকেও কত বড় সাধক, আরো কত আল্লাহ প্রেমী সেই লোক, সে আমারও আগে চলে আসছে অজু করতে। আর এইদিকে চোর, সে কালি ধুইতেছে, সারা রাত চুরি করছে, এখন শীত কাটছে। সেভাবে ও শালা আরো কত বড় চোর, ওর আগে অপারেশন কমপ্লিট, ও আগেই হাত পাও ধুইতে আসছে। দুইজনই হাত পাও ধুইতেছে, দুইজনেরই শরীর পরিষ্কার হচ্ছে, বাট নিয়ত, কোন উদ্দেশ্যে কে কি করে। এবং এই নিয়তের বিষয়টা সবচেয়ে অবহেলিত। এইটার ডিসকাশন, অ্যাকশনস এর ডিসকাশন সব জায়গায় আছে, নিয়তের ডিসকাশন সবচেয়ে অবহেলিত। এই জন্য দ্বিতীয় হাদিস রিয়া নিয়ে আমরা যখন আলোচনা করব, ইটস অল অ্যাবাউট নিয়তের আলোচনা, নিয়ত কি জিনিস। এবং সেইখানে আমরা দেখব যে এমন কোন কর্ম মানুষ করে না যার পিছনে কোনো নিয়ত থাকে না, আর এমন কোন নিয়ত মানব হৃদয়ে জাগ্রত হয় না যা বাস্তবায়নের জন্য গোটা সৃষ্টি জগৎ অনুকূল হয়ে যায় না। এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, এটা খুব আশার একটা ব্যাপার, এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। তাহলে এই যে মানুষের সকল কর্ম, এই যে সে সামাজিক রুলস রেগুলেশন মেনে চলতেছে, জাপানে মানুষ ময়লা ফেলে না রাস্তায়। আমি ইউরোপে একটা দেশে বেশ কয়েক বছর ছিলাম, সেখানেও আমি দেখছি রাস্তায় কেউ কোনো ময়লা ফেলে না। ছোট ছোট বাচ্চারাও বাস্কেটে, মানে রাস্তায় যে বিন গুলো থাকে ওখানে ময়লা ফেলে, খুব সুন্দর, খুব সুন্দর। এগুলোর উদ্দেশ্য কি? মানুষের পারফেকশনিস্ট অ্যানিমালের পারফেকশন দুইটা হয়, হয় আল্লাহমুখী পারফেকশন, নাহলে গায়রুল্লাহমুখী পারফেকশন। কেন আমরা এটা বলতেছি? বিকজ এক্সিস্টেন্সই এই দুই রকম। এক্সিস্টেন্সের ক্লাসিফিকেশন আপনারা যারা আমাদের সাপ্তাহিক ক্লাস করেন এবং বিগত ক্লাসগুলোতে আমরা যে দরবার ডেভেলপিং সিলেবাস যেটা দেখাইছি, সেখানে এক্সিস্টেন্সের যে ক্লাসিফিকেশন দেখাইছি, একটা হলো পসিবল এক্সিস্টেন্স, একটা হচ্ছে এসেনশিয়াল এক্সিস্টেন্স। এই ক্লাসিফিকেশনে হয় আপনি এসেনশিয়াল এক্সিস্টেন্স এর দিকে পারফেক্ট হচ্ছেন, পারফেকশন অ্যাচিভ করতেছেন মানে আল্লাহর দিকে, অথবা এর বিপরীত। এর বিপরীত পারফেকশন হাজারটা হয়, গায়রুল্লাহ তো কোটি কোটি হয়। সো মেবি আমি রাস্তার রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে চাই, কেন? এতে অন্য একটা মানুষ ভালো থাকবে, অন্য মানুষের কষ্ট হবে না। ইটস এ গুড থিং, অফকোর্স ইটস এ গুড থিং, বাট স্টিল দিস ইজ নট গড। আমি কি আল্লাহ খুশি হবে এই জন্য করতেছি? মেবি নট। মেবি আর একটা মানুষ খুশি হবে সেই জন্য, ওকে। আমি কি বেহেশতে যাব? মেবি। মেবি আমার একটা বেহেশত থাকবে, বেহেশতের হাজার স্তর আছে, মেবি আমি একটা কোনো না কোনো একটা স্তরে প্রবেশ করব হয়তো। বাট আল্লাহর জন্য করা, কয়জন আল্লাহর জন্য করতেছে? ইমাম খোমেনির উক্তির ওই বইটা, অবশ্যই আমাদের বইটা করা দরকার নতুন করে। ইমাম খোমেনির একটা উক্তি ওখানে আছে যে আল্লাহর জন্য কিয়াম করুন, আল্লাহর জন্য। এই শাহকে পতন ঘটানো এটা না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এগুলোর কথাও না, আল্লাহর জন্য। যখন আপনি আল্লাহর জন্য কিয়াম করবেন, আপনি সকল গায়রুল্লাহকে সরাই দেবেন অটোমেটিক। তো যখন আমরা সকল উন্নত রাষ্ট্রগুলোতে দেখি যে বিভিন্ন রুলস রেগুলেশন মেনে চলতেছে, আমি তো সবাইকে এক বাক্যে বাতিল করে দিচ্ছি না, কিন্তু কেন, কি নিয়তে, কি উদ্দেশ্যে তারা করতেছে? ইভেন আমরাও, কেউ হয়তো বেহেশতে যেতে চায়, এই জন্য সে নামাজ পড়ে, বেহেশতের সুখ এগুলো সে চায়, এগুলোর বর্ণনা শুনে শুনে খুব আগ্রহ জাগছে, এটাই সে চায়, এই জন্য সে নামাজ রোজা করে। আল্লাহ খুশি হবে এই জন্য না। ইমাম খোমেনি তো চেহারা দিছে বলছেন, সম্ভবত এটা প্রথম হাদিসে আছে,
খুব সম্ভবত প্রথম হাদিসটা আমাদের বারবার পড়া উচিত, যে যদি এরকম হতো, কেউ বলতো, আল্লাহ রাসূল এসে আমাদের বলতেন বা আল্লাহ কোরআনে বলতেন যে তোমরা যে শরীয়ত বিরোধী কাজ, যেগুলো গুনাহের কাজ, তোমরা যদি গুনাহ করো তাও তোমরা বেহেশতে যাবে, দোজখ পার্মানেন্টলি অফ, কেউ দোজখে যাবে না। কেউ যদি সওয়াব করো বেহেশতে যাবে, কেউ গুনাহ করো সেও বেহেশতে যাবে। তবে কেউ যদি গুনাহ থেকে বিরত থাকো আমি খুশি হব। আল্লাহ যদি এরকম বলতেন, আমরা কয়জন গুনাহ থেকে বিরত থাকতাম? কারণ গুনাহ করলে তোমার কোনো পেইন হবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না, কোনো কষ্ট নাই, কোনো শাস্তি নাই, তুমি বেহেশতে যাবে। যারা ভালো কাজ করছে, গুনাহ থেকে বিরত থাকছে, তারাও বেহেশতে যাবে। তবে জাস্ট আল্লাহ একটু খুশি হবে যদি গুনাহ থেকে বিরত থাকি আমরা। তাহলে কি আদৌ আমরা গুনাহ থেকে বিরত থাকতাম, নাকি আমরা গুনাহের কাজে ঝাঁপায় পড়ে মানে আনন্দ উপভোগ করতাম সেখান থেকে, তাই না? মাওলা আলী আলাইহিস সালামের যে ইমানের যেই স্তর, মাওলা আলী আলাইহিস সালাম যেটা বলছেন যে আমি বেহেশতের লোভেও ইবাদত করি না বা জাহান্নামের ভয়েও ইবাদত করি না, আমি ইবাদত করি কারণ তুমি ইবাদতের একমাত্র যোগ্য, খোদা প্রেম থেকে, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে। তা ওইটা হচ্ছে ইরফানের একটা স্তর। ওই স্তর হয়তো আমাদের নাই, আমি জানি না, ইনশাল্লাহ আপনাদের আছে, বাট এটা হওয়া উচিত, এটা হওয়া দরকার। সো ইভেন নিয়তের দিক যদি দেখি, হ্যাঁ আপনি জাপানে যা করতেছে, রাস্তাঘাটে নিয়ম মানতেছে, তাদের তুলনায় আমরা তো আরো খারাপ অবস্থায় আছি। তো তারা হয়তো আল্লাহর জন্য করতেছে না, বাট স্টিল দে উইল গেট দ্য রিওয়ার্ড, ভালো কাজের ভালো রিওয়ার্ড। আর আমরা তো ওইটাও করতেছি না, সামহাও মনে করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলছি বেহেশতে যাব। তার উপর আবার যারা শিয়া তারা তো মনে করছে যে তারা নূহের নৌকা উঠেই গেছে, আর তো কোনো চিন্তাই নাই। সো এবার হাসিনার সাপোর্ট করব, আওয়ামী লীগের হয়ে যাব, ইটস অল গুড, কোনো সমস্যা নেই। এইরকম অনেক আত্মপ্রবঞ্চনায় আমরা ডুবে আছি, ঠিক আছে? তো এটা আমরা ইনশাল্লাহ রিয়া অধ্যায়ের আলোচনাতে এগুলো বিস্তারিত আসবে। আপনারা আলাপ আলোচনা করেন, এনগেজ করেন। আমরা বিগত ডিটক্স গুলোতে যেভাবে সুন্দর ক্লাসগুলো করতে পারছি, একদম একটা নিরিবিলি পরিবেশে গিয়ে, গাজীপুরে, নাটোরে, গাজীপুরে আমরা 2-3 বার গেলাম, খুব সুন্দর, একটা 2 রাত থেকে অসাধারণ পরিবেশ। আমরা চাই এবার থেকে চেহারা হাদিসটাকে ওরকম একটা এনভায়রনমেন্টে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, বলেন। নিহত নিয়ে আলী রাজা পানানের ভিডিও আছে, ওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সবার উপকার হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই 6-7 মিনিটের একটা ভিডিও আছে, খুব অসাধারণ একটা ভিডিও আলী রাজা পানাহেনের, রেগুলার দেখা উচিত আমাদের। আর আপনার বাকিরা এনগেজ করেন, কথাবার্তা বলেন, ভালো হবে। আচ্ছা, কে কে আছেন? আমার মনে হয় সবার সাথে পরিচয় নাই, কারো কারোর সাথে পরিচিত হতে পারলেও ভালো হইতো। কার কার সাথে এখানে আমার পরিচয় নাই? ইসমাইল হাবিব, আমি হয়তো হয়তো চিনি, বাট নাম দেখে চিনতে পারতেছি না, এটা হতে পারে। জিনাত, নাজনীন, মাহবুব মুর্শেদ, তারপরে আপনারা পরিচিত হতে পারেন, কথা বলতে পারেন। আমরা কিন্তু এই যে একমুখী লেকচার দেওয়া এরকম না, আমরা লাইক এ ফ্যামিলি, আমরা সবাই পরিচিত থাকি, কানেক্টেড থাকি, কথাবার্তা বলি, চেনা জানা খোঁজ খবর রাখি সারা বছরই। আলহামদুলিল্লাহ আমরা বিগত বছর এটা করতে পারছি। আসসালামু আলাইকুম, আমি হারুন। জি জি হারুন ভাই, জি আমি খেয়াল করতে পারছি। এই যে হারুন ভাইয়ের সাথে আমাদের প্রায় আর কি বেশ কয়েকটা ডিটক্স প্রোগ্রাম হয়েছে, কথা হয়েছে, পরিচয় হয়েছে, একসাথে ক্লাস করা হয়েছে। আবার সামনে রোজার পরে ইনশাল্লাহ আমরা আবার গাজীপুরে একটা প্রোগ্রাম করব। অবশ্যই ইনশাল্লাহ, গজারি বনে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা সেখানে একটা আস্ত ছাগল রোস্ট করার চিন্তা করতেছি, দেখা যাক করা যায় কিনা। তো সালাম ভাই, আমি মাহবুব মোর্শেদ মিজান। ভালো আছেন ভাই? আচ্ছা জি ভাই, সালাম, কেমন আছেন? গত বছর তো চেহারা দিছে, মনে হয় আপনি অ্যাটেন্ড করতে পারেন নাই।
মানে রেগুলার ছিলাম না, ইরেগুলার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আগের বছর ফুল ক্লাস করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে একবার দেখা হ্যাঁ। হয়েছিল মিরপুর জি, জি, 12। মিরপুর 12-তে। জি, জি ভাই। আমার সৌভাগ্য যে আপনার সাথে অনেকক্ষণ গল্প করতে পারছি। হাঁটতেও হ্যাঁ পারছিলাম হ্যাঁ, না একসাথে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ মনে পড়ছে। হ্যাঁ, আবার দেখা হুম। সাক্ষাৎ হলে ভালো লাগবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমারও ইচ্ছা আছে আপনার সাথে আবার মিট করব। ইনশাআল্লাহ আমরা এখন থেকে মনে করেন আমরা প্রতি সপ্তাহেই আমরা কিছু ক্লাসের অ্যারেঞ্জ করতেছি। জি। স্পেশালি জুলাই আগস্টে বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা নতুন উদ্যমে ক্লাসের অ্যারেঞ্জ করতেছি। তো আপনারা সেগুলোতে আপনি সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আমরা ওখানে আরো ডিপ লার্নিং, লং টার্ম লার্নিং, ফিলোসফি ক্লাস, সোশ্যোলজি ক্লাস, জার্নালিজমের উপর ক্লাস হলো, বিভিন্ন বিষয়ের উপর আমাদের ক্লাস হচ্ছে। তারপর লজিকের উপর ক্লাস হচ্ছে, এপিস্টেমোলজি, বিভিন্ন বিষয়ে ক্লাস হচ্ছে। তো ওগুলো অনলাইনে আমরা দেওয়ার চেষ্টা করি রাত 8টায় প্রতিদিন, প্রতি শনিবারে হয়। তো যদি পারেন জি, কানেক্ট হয়ে ইনশাল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জি, ঠিক জি, আছে। জি, আর সালাম। জি সালাম। আর বাকি যারা আছেন তাদের সাথে কি পরিচয় আছে? সুপ্রিম এলিগেন্স, কি নাম? তো পরিচিত হন, আমি তো চিনতে পারতেছি না কে, নাকি সিআইএর এজেন্ট? কারণ এখন আর রয়্যাল এজেন্ট নিয়ে আমাদের চিন্তা নেই, এখন সিআইএর এজেন্ট নিয়ে আমরা ডিরেক্টলি, কারণ আমরা আপগ্রেড হয়েছি। আমরা এখন আমেরিকার একটা 52nd স্টেট হয়ে গেছি ইসরায়েলের পরে। সে এখনো চিন্তা অসুবিধা নাই। এই কথা বলেন। আচ্ছা, তাহলে সিআইএর এজেন্ট। তো সুপ্রিম এলিগেন্স কার রেফারেন্সে আসছেন সে আমার সাথে যোগাযোগ করেন। আর এখানে কে আছেন? জিনাত নাজদিন, এই আইডিটা কার আমি চিনি না, পরিচিত হতে পারেন, কথা বলতে পারেন। ইসমাইল হাবিব, কথা বলতে পারেন, পরিচিত হতে পারেন। এই একান্তর সাথে দেখা হয়েছিল আমাদের মনে হয় দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে কিনা এটা নিয়ে মনে হয় একটা ডিবেট হয়েছিল, তাই না অলি? অলি আছেন হ্যাঁ হ্যাঁ, নাকি? আপনি তো প্রায় রাজাকারের মতো। হ্যাঁ, আমি তো রাজাকার। তো যাই হোক, একান্ত জয়েন করতেছেন, ইউর ওয়েলকাম। আপনার ফিডব্যাক পেলে ভালো লাগবে, আসলে কিভাবে কথা বলবো, কানেক্ট করতে পারা, এই জন্য ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেন। বা আমরা দেখা করতে পারি অফলাইনে, যদিও এই 40 দিন আমি সন্ধ্যায় বাইরে থাকতে পারবো না, কারণ ক্লাস নিতে হয়। বাট রোজা অবস্থায় আমরা দেখা করতে পারি। ইফতার করলে আমার বাসায় চলে আসেন, একসাথে ইফতার করলাম, দেখা সাক্ষাৎ হইলো। এই একদিন নিয়ে আসবেন ভাই। নিয়ে আসেন, আপনি তো একদিন আসবেন আসবেন করে নিজে আর আসেন না। আমি নিজে যেতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক লাইভটা ক্লোজ করতেছি। আর আর মনে হয় না কারো বিশেষ কিছু বলার আছে। তবে ব্ল্যাঙ্ক দৃষ্টি না দিয়ে থেকে আর বিগত মেডিটেশন